এসএসসি 2026 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমরা উপরে দেখতেই পাচ্ছ আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের ফিজিক্স বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। যারা সায়েন্সে পড়ো তাদের জন্য এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যারা আর্টস কমার্সে পড়ো তাদের জন্য এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সাধারণ বিজ্ঞান যে বইটা আছে সেখানে এই আলোর প্রতিফলনে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। সেই জন্য আমি বলবো আমরা এই চ্যাপ্টারটা অনেক ভালো করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো খুব বেশি দেরি না করে শুরু করা যাক ইনশাআল্লাহ। দেখো, আমি বলবো যে আলোর প্রতিফলন চ্যাপ্টার বোঝার জন্য তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস? তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে চিত্র প্লাস সূত্র। দেখো, চিত্র প্লাস সূত্র অর্থাৎ এই অধ্যায়ে যতগুলা ম্যাথ আছে, যতগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সব কয়টা ম্যাথমেটিক্যাল প্রবলেম এই চিত্র এবং সূত্র দিয়ে সমাধান করা হয়। ঠিক আছে, তো আমি বলবো আলোর প্রতিফলন। এখানে দর্পণ নিয়ে আলোচনা করা হয়েছে। দর্পণ কত প্রকার? দর্পণ হচ্ছে 3 প্রকার: অবতল দর্পণ, উত্তল দর্পণ এবং সমতল দর্পণ। আমি আবার বলতেছি, দর্পণ 3 প্রকার: অবতল দর্পণ, উত্তল দর্পণ এবং সমতল দর্পণ। তোমাদের এই অধ্যায়টার মধ্যে বেসিক্যালি অবতল দর্পণ নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়েছে, মানে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে অবতল দর্পণ নিয়ে। এবং তোমরা যদি গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে ওইখানেও দেখতে পাবা যে অবতল দর্পণ থেকেই বেশিরভাগ প্রশ্ন হয়েছে, সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এই অবতল দর্পণ থেকে। তো আমি সর্বপ্রথম এই অবতল দর্পণ থেকে শুরু করব। ফার্স্টে কি বললাম? এই অধ্যায়টা বুঝতে হলে তোমাকে চিত্র এবং সূত্র জানতে হবে। চিত্র এবং সূত্র জানতে হবে। আমি প্রথমেই চিত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আমি চিত্র নিয়ে আলোচনা করব। তো এখানে চিত্র নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমে নিব অবতল দর্পণ। দেখো, আমাদের প্রথম টপিক কি? অবতল দর্পণ। দেখো, এত বেসিক এত সংজ্ঞা পড়ার সময় এখন না, মূলত এখন প্র্যাকটিক্যালি করবা সবকিছু। আমরা কি করি? আমরা প্রথমে অনেক বেসিক ক্লাস করি, ক্লাস করার পরে আমরা সিকিউ বুঝি না, মানে সৃজনশীলে গ এবং ঘ নাম্বারে মূলত কি চাচ্ছে, প্রশ্নটা কি মূলত সেটা আমরা বুঝতে পারি না। তো এই জন্য আমি নিয়ত করেছি যে আগে বেসিকটা পড়াবো না, আমি প্রশ্ন থেকে বেসিকটা বের করব। মানে যে সৃজনশীল যেটা সলভ করাবো বা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা সলভ করাবো সেটা থেকে আমি বেসিকটা বের করে সাইডে নোট করে দেব, তোমরা সেটা সাথে সাথে মুখস্থ করে নিবা। ঠিক আছে, পরে মুখস্থ করবো এটা কিন্তু বলবা না, কারণ পরে কথাটাই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য যখন যেটা সামনে পাবা তখন সেটা মুখস্থ করে নেব। দেখো, অবতল দর্পণ। অবতল দর্পণে আমরা সাধারণত রুল অফ 6 পড়ে থাকি। রুল অফ 6 মানে 6টা নিয়মে চিত্র আঁকা যায়। কয়টা নিয়মে চিত্র আঁকা যায়? 6টা নিয়মে চিত্র আঁকা যায়। আর মূলত এখানে তুমি কি পড়বা, মানে তোমার কাছে কি চাইবে আর তুমি কি সলভ করবা, তুমি কি সমাধান করবা, এটা হচ্ছে আমি বলবো যে চিত্র দেখে যেটা আসে সেটা হচ্ছে অবস্থান, আকৃতি, প্রকৃতি। আর অবস্থান, আকৃতি, প্রকৃতি জানার জন্য তোমার বেশ কয়েকটা নাম মুখস্থ করতে হবে। যেমন অবস্থান কিভাবে জানবা? মূলত এখানে রুল অফ 6 লেখার অর্থ হচ্ছে অবতল দর্পণে যে বিম্ব প্রতিবিম্ব থাকে সেটা 6টা অবস্থানে থাকে। আবার বস্তু, লক্ষ্য বস্তু যেটা রাখা হয় সেটাও 6টা অবস্থানে রাখা হয়। ঠিক আছে। আর আকৃতি কি? আমি যদি বলি এখানে 2টা অপশন, মানে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে তোমার লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, আরেকটা কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য। লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য থেকে যদি প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বড় হয় তাহলে সেটাকে বলা হয় বিবর্ধিত, মানে বড়। আমি আবার বলতেছি, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য ধরো লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 সেন্টিমিটার ধরো, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার থাকে তাহলে সেটা হবে বিবর্ধিত, মানে বড়। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের চেয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য বড়, মানে কি? বিবর্ধিত। আর যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের চেয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য ছোট হয়, ধরো এটা হচ্ছে 3 সেন্টিমিটার আর প্রতিবিম্বের দৈর্ঘ্য এটা কি? এটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটার। যদি এরকম হয় তাহলে সেটা হবে ক্ষরিবিত বা ছোট। ঠিক আছে, তাহলে প্রথমে অবস্থান 6টা অবস্থানে থাকবে, আমি দিয়ে দিব 6টা অবস্থান, এখনই মেনশন করব আমি। এরপর আকৃতি কি? যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের চেয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বড় হয় তাহলে সেটা হবে বিবর্ধিত। আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের চেয়ে যদি প্রতিবিম্বের দৈর্ঘ্যটা ছোট হয় সেটা হবে ক্ষরিবিত বা ছোট। ক্লিয়ার? দেখো, এখন এর প্রকৃতি কি? প্রকৃতির 2টা অংশ, একটা হচ্ছে বাস্তব
বা সৎ, ঠিক আছে, আরেকটা হচ্ছে অবাস্তব বা অসৎ, ঠিক আছে। একটা হচ্ছে বাস্তব এবং উল্টো, আর আরেকটা হচ্ছে অবাস্তব এবং সোজা। আমি বললাম যে প্রকৃতিও দুইটা দুইটা ভাষায় থাকে, একটা হচ্ছে তোমার বাস্তব এবং উল্টো, আরেকটা কি, আরেকটা হচ্ছে অবাস্তব এবং সোজা, অবস্থান এবং সোজা। এখন আমরা জানবো যে কখন অবস্থান কোথায় হবে, এরপরে আকৃতি কখন, মানে 6টা পজিশনের আকৃতি কখন কেমন হবে, এরপর প্রকৃতি কি হবে, কোন বিম্বের প্রকৃতি কি হবে, অবাস্তব এবং সোজা হবে নাকি বাস্তব এবং উল্টা হবে, এটা আমরা জানবো একটু। আমি কি বললাম, তোমার প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করো কিভাবে, চিত্রের মাধ্যমে। ফার্স্ট অফ অল আমি নিলাম চিত্র, এরপরে সূত্র দিয়ে আমরা প্রমাণ করব। আমরা আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে চিত্র থেকে অবস্থান আকৃতি প্রকৃতি বের করা। দেখো আবার আগে প্রশ্ন মুখস্থ করো, পরে উত্তর দিবা। চিত্র থেকে অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করো, ঠিক আছে। দেখো রুল অফ 6 মানে 6টা অবস্থান। আগেই বলি যে অবতল দর্পণ চিনার উপায় কি, অবতল দর্পণ চিনার উপায় হচ্ছে তোমার এটা বাহিরে পেরা লাগানো থাকে, পাবে বাহিরে পেরা লাগানো থাকবে, এটা হচ্ছে অবতল দর্পণ চিনার উপায়। মানে তুমি দেখি কেমনে চিনবা, বাহিরে প্যারা লাগানো থাকবে। আর যদি ভিতরে প্যারা লাগানো থাকে তাহলে সেটা হবে উত্তল দর্পণ। বাহিরে প্যারা লাগানো থাকলে সেটা কি, অবতল দর্পণ। আর যদি ভিতরে প্যারা লাগাও তাহলে সেটা কি হবে, উত্তল দর্পণ হবে। তো এটা হচ্ছে অবতল দর্পণ। আমরা যেহেতু অবতল দর্পণ নিয়ে আলোচনা করতেছি, এটা কি অবতল দর্পণ। আচ্ছা, চিত্র দেখে লক্ষ্য না করে, মানে তুমি লক্ষ্য করে যে আমি চিত্রটা কিভাবে আঁকতেছি, বাঁকা সোজা তো হতে পারে যেহেতু হাতের আঁকা এটা। দেখো প্রথম অবস্থান থাকে অসীমে। দেখো আগে এখানে দেই, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা কি প্রধান অক্ষ, যেটা দর্পণ যেটা আছে। আর এটা সরি, এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর এখানে থাকে তোমার ফোকাস, ফোকাস দূরত্ব এবং বক্রতার কেন্দ্র, ফোকাস দূরত্ব এবং বক্রতার কেন্দ্র। এখন এটার একটা পরিমাপ হচ্ছে, দেখো এই দর্পণ হতে, এই দর্পণ হতে ফোকাস দূরত্ব যতটুকু, ফোকাস দূরত্ব থেকে মানে ফোকাস কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব ততটুকু হবে। আই মিন এত, এটা যদি হয় 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার হতে হবে, সব মিলে হবে তোমার 10 সেন্টিমিটার। এখন এটা কিভাবে নির্ণয় করবা, তুমি চাইলে স্কেল ধরে নির্ণয় করতে পারো। একটা স্কেল ধরবা, তুমি যতটুকু বলে প্রশ্নের মধ্যে তুমি অর্ধবাদ্য করে কাইটে নিবা, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে তুমি একটা পরিমাপ তো নিবা অবশ্যই, একটা পরিমাপ নিবা প্রধান অক্ষ বরাবর। পরিমাপ নেওয়ার পর তুমি কাটা কম্পাস দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে তুমি আঁকতে পারো, বৃত্তচাপ আঁকতে পারো। বৃত্তচাপ আঁকা তারপরে কি এটা তুমি সমান সমান করে নিবা। মানে মোট কথা হচ্ছে দর্পণ থেকে ফোকাস কেন্দ্র, এটার দূরত্ব যতটুকু, ফোকাস কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব ততটুকু হবে। আর যদি না হয় তাহলে তোমার চিত্র মিলবে না, প্রতিবিম্ব মিলিত হবে না, ঠিক জায়গায় মিলিত হবে না। এজন্য কি করতে হবে, এটা আগে ঠিক করতে হবে, মানে এটা আর এটা সমান রাখতে হবে। এবার তুমি কিভাবে সমান করবে এটা তুমি জানো, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তো জ্যামিতি আঁকতে পারো, সম্পাদ্য আঁকতে পারো, তো এটা তোমাদের জানা থাকা লাগে, জানা আছে আমি মনে করি। এখন দেখো এখানে আমি জাস্ট এক্সাম্পল দিছিলাম, এটা যেটা সমান সমান হতে হবে। এখন কি করবা দেখো, এটা হচ্ছে বক্রতার ফোকাস কেন্দ্র, আর এটা কি বক্রতার কেন্দ্র। আমি এটা একটু এদিকে দিই, সমান সমান দিল। এখন আমি বললাম যে 1 নাম্বার পজিশন হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে, সরি 1 নাম্বার হচ্ছে অসীমে, 1 নাম্বার কি অসীমে। আর 2 নাম্বার হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে। আমি যদি 1 নাম্বার এভাবে দিই, 1 নাম্বার হচ্ছে অসীমে, 2 নাম্বার হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে, 3 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্রে। 3 নাম্বার কোথায়, বক্রতার কেন্দ্রে। 4 নাম্বার পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের মাঝখানে, এটা যে কোনো অবস্থানে হতে পারে, মানে মাঝখানে, একটু মাঝখানে থাকবে, যে কোনো অবস্থান হতে পারে। এটা হচ্ছে 4 নাম্বার অবস্থান। 5 নাম্বার অবস্থান হচ্ছে ফোকাস কেন্দ্রে, ফোকাস কেন্দ্রে, এটা হচ্ছে 5 নাম্বার অবস্থান। 6 নাম্বার অবস্থান হচ্ছে দর্পণ, এই যে দর্পণ ধরো, এটা হচ্ছে পি, এটা ধরো পি, এই পি এবং এফ এর মাঝখানে, এটা হচ্ছে 6 নাম্বার পজিশন। দেখো একটু, আমি বলছি রুল অফ 6 মানে অবতল দর্পণের 6টা অবস্থান, 6টা অবস্থান। একটা হচ্ছে অসীমে, 2 নাম্বারটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, 3 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্রে, 4 নাম্বার বক্রতার কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের মাঝখানে, 5 নাম্বার ফোকাস কেন্দ্রে, 6 নাম্বার হচ্ছে তোমার দর্পণ এবং ফোকাসের মাঝখানে, দর্পণ এবং ফোকাসের মাঝখানে। তো আমি অবস্থান সম্পর্কে জানলাম, এই যে 6টা অবস্থান এখানে দেওয়া হলো। এখন আকৃতিটা কেমন হবে, প্রকৃতিটা কেমন হবে। আর এখান থেকে মূলত তুমি আকৃতি বের করতে পারবে না, কারণ আকৃতি বের করতে হলে তোমার কি করতে হবে, চিত্র এঁকে বসায় দিতে হবে। প্রকৃতি তুমি বুঝতে পারবে এখানে,
ঠিক আছে, একটা শর্ট টেকনিক আছে। যেমন দেখো আমি দিলাম সব মিলে কিন্তু 6 হবে যখন এক নাম্বার তুমি মানে অসীমে যখন তুমি লক্ষ্যবস্তু রাখবা, যখন তুমি অসীমে লক্ষ্যবস্তু রাখবা তখন এক নম্বরে আছে 1, আমার মোট 6 হবে যেহেতু রুল অফ 6 প্লাস 5, অর্থাৎ যখন লক্ষ্যবস্তু এক নম্বরে তখন প্রতিবিম্ব ঘটিত হবে 5 নম্বরে, মানে মোট 6 হতে হবে। মোট কি হতে হবে? 6 হতে হবে। আমি আবার বলতেছি, যখন লক্ষ্যবস্তু, এটা হচ্ছে অবস্থান, অবস্থান, যখন লক্ষ্যবস্তু এক নম্বরে রাখবা মানে অসীমে রাখবা তখন প্রতিবিম্ব হবে 5 নম্বরে, মানে মোট 6 হতে হবে। লক্ষ্যবস্তু যদি 2 নম্বরে রাখো তাহলে প্রতিবিম্ব হবে 4 নম্বরে, কারণ 6 হতে হবে আমার। লক্ষ্যবস্তু যদি 3 নম্বরে রাখো তাহলে প্রতিবিম্ব হবে 3 নম্বরে, কারণ আমার কি হতে হবে? মোট 6 হতে হবে। এবার লক্ষ্যবস্তু রাখো যদি 4 নম্বরে, প্রতিবিম্ব হবে 2 নম্বরে। লক্ষ্যবস্তু যদি রাখো 5 নম্বরে, প্রতিবিম্ব হবে 1 নম্বরে। লক্ষ্যবস্তু রাখো যদি 6 নম্বরে, তাহলে প্রতিবিম্ব হবে দর্পণের পিছনে, মনে রাখবে এটা, দর্পণের পিছনে। কারণ এখন তো আমরা 6, আমরা এখানে যদি অন্য কোনো সংখ্যা যোগ করি তাহলে কি হবে? তাহলে তো বেড়ে যাবে অথবা কমে যাবে। আমি আবার বলতেছি, এটা হচ্ছে অবস্থান। লক্ষ্যবস্তু যদি 1 নম্বরে রাখো তাহলে প্রতিবিম্ব হবে 5 নম্বরে, কারণ মোট 6 হতে হবে। হিসাব রাখবে সবসময় মোট কি হতে হবে? 6 হতে হবে। লক্ষ্যবস্তু যদি 2 নম্বরে রাখো তাহলে প্রতিবিম্ব হবে 4 নম্বরে। লক্ষ্যবস্তু 3 নম্বরে রাখলে প্রতিবিম্ব হবে 3 নম্বর। লক্ষ্যবস্তু 4 নম্বরে রাখলে প্রতিবিম্ব হবে 2 নম্বর। লক্ষ্যবস্তু 5 নম্বরে রাখলে প্রতিবিম্ব হবে 1 নম্বর। আর লক্ষ্যবস্তু যদি 6 নম্বরে রাখো তাহলে প্রতিবিম্ব হবে দর্পণের পিছনে, দর্পণের পিছনে। এখন আসো প্রকৃতিটা কি দেখো, 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত, এই যে 1 থেকে 4 পর্যন্ত সব সময় বাস্তব ও উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। বাস্তব এবং উল্টো। উল্টো মানে কি? বাস্তব মানে কি? একটা বাস্তব মান পাওয়া যাবে। আর উল্টো মানে কি? উল্টো হচ্ছে তোমার প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু যেদিকে প্রতিবিম্ব বিপরীত দিকে। যদি লক্ষ্যবস্তু উপরের দিকে হয় প্রতিবিম্ব হবে নিচের দিকে, এটা হচ্ছে উল্টো। তার মানে এখানে মুখস্থ করে নাও যে 1 থেকে 6 পর্যন্ত, আমি এখন শেখাবো কিভাবে হইতাছে। 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটাই বাস্তব এবং উল্টো। প্রকৃতি কেমন হয়? বাস্তব এবং উল্টো। আর 5 নাম্বার, যেহেতু আমাদের প্রতিবিম্ব 1 নাম্বার গঠিত হবে অসীমে, মানে লক্ষ্যবস্তু তুমি 5 নাম্বার রাখবা আর তাহলে প্রতিবিম্ব গঠিত হবে অসীম 1 নাম্বারে। সেহেতু আমরা কিন্তু বলতে পারি না যে অসীমে যাওয়ার পরে এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে আর উল্টো হবে নাকি সোজা হবে, সেটা কিন্তু আমরা বলতে পারি না এক্স্যাক্টলি। বুঝতে পারছো? এই জন্য এটা দুইটাই লিখে দিবা, যে হয় বাস্তব ও উল্টো, উল্টো, অথবা অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা, দুইটা লিখে দিন। মানে মোট কথা হচ্ছে 6টা অবস্থানের মধ্যে 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটাই বাস্তব এবং উল্টো। এরপরে 5 নাম্বার, যেহেতু 5 নাম্বারের লক্ষ্যবস্তু রাখলে এটা কিন্তু লক্ষ্যবস্তু, এই পাশেরটা লক্ষ্যবস্তু আর এই পাশেরটা হচ্ছে প্রতিবিম্ব। যেহেতু লক্ষ্যবস্তু 5 নাম্বার রাখছো, প্রতিবিম্ব হবে 1 নাম্বারে। এবং 1 নাম্বার যদি প্রতিবিম্ব হয়, 1 নাম্বার তো অসীম, 1 নাম্বার অবস্থান কি? অসীমে। আর অসীমে তো আমরা যাইতে পারবো না, তো এখানে গিয়ে দেখতে পারবো না যেটা কি বাস্তব, মানে মিলিত হচ্ছে নাকি হয় নাই, আর এটা কি সোজা নাকি উল্টো আমরা সেটা বলতে পারবো না। সেজন্য আমরা এটা লিখে দেবো বাস্তব উল্টো এবং অথবা অবাস্তব এবং সোজা, দুইটা লিখে দিবা। এরপরে 6 নাম্বার, 6 নাম্বারে সব সময় না রাখবা, 6 নাম্বারে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়। অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠিত সব সময়, এখানে আর কোনো কথা নাই। তাহলে এখন তুমি এখান থেকে দেখো, এখান থেকে তুমি অবস্থান এবং প্রকৃতি জানতে পারবা, অবস্থান এবং প্রকৃতি জানতে পারবা। আকৃতি জানার জন্য তোমাকে চিত্রগুলো আঁকতে হবে। তো আমি একটা একটা করে চিত্র আঁকবো এখন, একটা একটা তোমরা একটু ভালো করে দেখবা আর সাথে সাথে নোট করে নেওয়ার চেষ্টা করবা। দেখো এগুলো একটু নোট করে রাখো। আমি প্রথমে 2 নাম্বার থেকে শুরু করব। দেখো আমি প্রথমে 2 নাম্বার থেকে শুরু করব। ধরো এদিকে দিন, এটা হচ্ছে তোমার অবতল দর্পণ, যেহেতু বাইরে প্যারা লাগানো আছে, এটা কি অবতল দর্পণ। আর এটা হচ্ছে তোমার ফোকাস কেন্দ্র, আর এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এখন আমি 2 নাম্বার রাখবো। 2 নাম্বার মানে কি? 2 নাম্বার হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে আমি লক্ষ্যবস্তু ঢেকে রাখলাম। এই যে লক্ষ্যবস্তু রাখলাম, দেখো আমি 2 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু রাখলাম। এখন যেহেতু 2 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু রাখছি, 2 নাম্বার কেমনে বুঝলা? 1 নাম্বার তো অসীম, 2 নাম্বার বক্রতা কেন্দ্রের বাইরে,
3 নাম্বার বক্রতা কেন্দ্রে, 4 নাম্বার বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, 5 নাম্বার ফোকাস কেন্দ্রে, 6 নাম্বার ফোকাস এবং দর্পণের মাঝখানে। ঠিক আছে, আমি আবারও বলবো, একটু পরে মুখস্থ করে নাও। এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, 2 নাম্বার অবস্থান। এখন আমরা জানি 2 নাম্বারে রাখলে প্রতিবিম্ব হবে 4 নাম্বারে, অর্থাৎ 4 নাম্বার কোথায়? 4 নাম্বার হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের মাঝখানে, বক্রতা কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের মাঝখানে কি 4 নাম্বার পজিশন, 4 নাম্বার অবস্থান। তো প্রথমে কি করবা দেখো, প্রথমে এই লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে মিলিত করবা। দেখো চিত্র একটা আঁকা শিখবা, বাকি সবগুলো পারবে ইনশাআল্লাহ। আমি 2 নাম্বার চিত্রটা আঁকতেছি, 2 নাম্বার চিত্রটা আমি 1 নাম্বার এবং 6 নাম্বার সবার লাস্টে দিয়ে আঁকবো, 2 3 4 আগে আঁকবো, কারণ 2 3 4 মানে 2 বুঝা মানে 3 4 বুঝে ফেলা। দেখো প্রথমে কি করবা, আমার চিত্রটা আঁকা বাঁকা হচ্ছে, তোমরা অবশ্যই জ্যামিতি বক্স সাথে নিয়ে বসবা, পরিমাপ করে পরে আঁকার চেষ্টা করবা, এখানে কিন্তু কম বেশি হতে পারে। প্রথমে কি করবা, প্রথমে এই যে লক্ষ্যবস্তু ধরো এ আর বি, এটা ধরো লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল নিয়ে দর্পণে মিলিত করবা। এরপরে এখান থেকে আবার এই প্রধান ফোকাস বরাবর করবা, এখান থেকে আবার প্রধান ফোকাস বরাবর করবা। এরপরে দেখো এখানে এই যে বক্রতা কেন্দ্র আছে এখানে, অথবা এই বক্রতা কেন্দ্র থেকে নিয়ে নিতে পারো, অথবা ফোকাস কেন্দ্র নিতে পারো। এই প্রধান অক্ষের সমান্তরাল থেকে প্রথমে কি নিবা, দর্পণে মিলিত করবা, দর্পণে মিলিত করে ফোকাস কেন্দ্র দিয়ে আনবা। এরপরে দেখো আবার এই লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু থেকে আবারও প্রধান ফোকাস দিয়ে নিবা, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে আবারও প্রধান ফোকাস দিয়ে প্রধান দর্পণে মিলিত করলাম। দর্পণে মিলিত করার পরে এখন এখান থেকে আবার প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করবা। ঠিক আছে, তাহলে এই যে 4 নম্বর অবস্থান, আমার একটু আঁকা বাঁকা হয়েছে কারণ আমি হাত দিয়ে আঁকছি, এখানে কোনো পরিমাপ নেই নাই, আমি অবশ্যই তোমরা পরিমাপ নিয়ে করবা। দেখো এটা কিন্তু 4 নম্বর অবস্থান, আমি বলছিলাম 4 নম্বর অবস্থান বক্রতা কেন্দ্র এবং ফোকাস কেন্দ্রের যে কোনো একটা অবস্থানের মাঝখানে যে কোনো একটা অবস্থানে থাকবে। তো যেহেতু এখানে হয়েছে, অবশ্যই এটা হয়েছে। তোমরা যদি পেন্সিল কম্পাস দিয়ে করো আর জ্যামিতি বক্স হাতে নিয়ে করো, তাহলে অবশ্যই তোমাদেরটা এক্স্যাক্টলি হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো এখানে দেখো এটা কিন্তু 4 নম্বর অবস্থান। তো আগে তুমি মিলিয়ে নিবা যে তোমারটা হয়েছে কিনা। কেমনে, ওই যে তুমি মিলিয়ে নিবা, এখানে দেখো যে 2 এ থাকলে 2 নাম্বার আছে, 4 নাম্বার অবশ্যই প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, এখন যেহেতু 2 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু রাখার পরে 4 নাম্বারে মিলিত হয়েছে, আমি বলছি 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে বাস্তব এবং উল্টো। তাহলে আমি প্রকৃতি লিখতে পারি, এটার ক্ষেত্রে আমি প্রথমে আমি অবস্থান নির্ণয় করব। এই যে অবস্থান নির্ণয় করতেছি, প্রথমে আমি অবস্থান কি, অবস্থান হচ্ছে সি এবং এফ এর মাঝখানে, মানে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, সি ও এফ এর মাঝে। এরপরে দেখো আকৃতি। আচ্ছা আকৃতি কেমন হবে একটু দেখো তো একটু। এখানে এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব। এই যে এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা কি লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা কি প্রতিবিম্ব। এখন লক্ষ্য করো তো কোনটা ছোট কোনটা বড়, এটা প্রতিবিম্ব, এটা কি লক্ষ্যবস্তু। আচ্ছা লক্ষ্যবস্তু হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা, এটা ছোট না? দেখো একটু ভালো করে চোখের দৃষ্টিতে দেখো, লক্ষ্যবস্তু হচ্ছে এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা কি ছোট না? যেহেতু ছোট তাইলে হবে খর্বিত, কি হবে খর্বিত। এটা তুমি দেখে বুঝবা, এখানে এই মুখস্থ বিদ্যা কোনো কিছু নাই, দেখে বুঝবা, চোখের দৃষ্টিতে দেখে বুঝবা যে এখানে ছোট নাকি বড়। এটা লক্ষ্যবস্তু হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা যদি ছোট হয় তাহলে খর্বিত, আর লক্ষ্যবস্তু হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে কি হবে, বিবর্ধিত হবে। এবার আসো আমাদের প্রকৃতি কেমন হবে, প্রকৃতি তুমি যেহেতু প্রথমে মুখস্থ করছো 1 থেকে 4 পর্যন্ত, আর এটা 2 নম্বর অবস্থানে আছে, মানে লক্ষ্যবস্তু 2 নম্বর অবস্থানে, 1 থেকে 4 পর্যন্ত বাস্তব এবং উল্টা, আমি লিখে ফেললাম বাস্তব ও উল্টা। এখন স্যার প্রশ্ন করো যে ভাইয়া কেন এই বাস্তব এবং উল্টা কেন হইলো, একটু বোঝায় দেন। দেখো একটু এখানে দেখো বাস্তব কেন হয়েছে, কারণ এক্স্যাক্টলি মিলিত হয়েছে। মনে রাখবা সবসময় যে অবতল দর্পণে প্রতিবিম্ব মিলিত হয়, বিম্ব মিলিত হয়, আর উত্তল দর্পণে বিম্ব মিলিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে অপসারী। অবতল দর্পণে বিম্ব এক্স্যাক্টলি মিলিত হয়, আর উত্তল দর্পণে বিম্ব মিলিত হচ্ছে বলে মনে হয়। যেহেতু মিলিত হয়ে গেছে তাহলে এটা হবে বাস্তব, মিলিত হয়ে গেলে কি হবে বাস্তব। আর উল্টো কেমনে, দেখো লক্ষ্যবস্তু উপরের দিকে, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা কি লক্ষ্যবস্তু উপরের দিকে, কিন্তু বিম্ব গঠিত হচ্ছে নিচের দিকে। যেহেতু লক্ষ্যবস্তু উপরের দিকে, বিম্ব নিচের দিকে, মানে বিপরীত দিকে,
এই জন্য এটা হবে উল্টো। এটা কি হবে? উল্টো। দেখো তো বুঝছো কিনা? এটা হচ্ছে তোমার 2 নাম্বার চিত্র, মনে রাখো এটা কয় নাম্বার চিত্র? 2 নাম্বার চিত্র। একটু তুলে নাও। আচ্ছা, তো স্কিপ করে এটা তুলে নাও।